কলকাতার হৃৎপিণ্ডে অবস্থিত হাওড়া ব্রিজ, যা হুগলি নদীর উপর দিয়ে শহরের দুই প্রান্তকে সংযুক্ত করে, সবসময় একটি প্রাণবন্ত ও রহস্যময় স্থান। এই ব্রিজ শুধু লোহা আর স্টিলের কাঠামো নয়, এটি কলকাতার ইতিহাস, সংস্কৃতি এবং অগণিত গল্পের প্রতীক। কিন্তু এই গল্পটি শুরু হয় এক মধ্যরাতে, যখন ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়া এক তরুণী রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, আর তার সাথে জড়িয়ে পড়ে এক অন্ধকার, রোমাঞ্চকর এবং সাসপেন্সে ভরা তদন্ত। এক শীতল, কুয়াশাচ্ছন্ন রাত। ঘড়িতে তখন রাত 11:30। হাওড়া ব্রিজ প্রায় নির্জন, শুধু কয়েকটি দেরি করে ফেরা পথচারী আর দূরে ট্রাফিকের মৃদু গর্জন। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক তরুণী, মায়া চৌধুরী, লাল শাড়ি পরে, মাথায় কালো স্কার্ফ জড়িয়ে, ধীর পায়ে ব্রিজের এক প্রান্ত থেকে হাঁটতে শুরু করে। তার মুখে একটা অদ্ভুত শান্তি, কিন্তু চোখে স্পষ্ট উৎকণ্ঠা। ক্যামেরায় তাকে একা হাঁটতে দেখা যায়, তার পিছনে কেউ নেই, সামনে কেউ নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে ব্রিজের অপর প্রান্তের ক্যামেরায় তাকে আর দেখা যায় না। মায়া যেন বাতাসে মিলিয়ে গেছে। পরদিন সকালে মায়ার বান্ধবী শ্রেয়া পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করে। তিনি জানান, মায়া রাতে তার সাথে ফোনে কথা বলেছিল সে ব্রিজ পার হচ্ছে, কিন্তু হঠাৎ ফোন কেটে যায়। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু সিসিটিভি ফুটেজ ছাড়া কোনো সূত্র পায় না। মায়ার ব্যাগ, ফোন বা অন্য কোনো জিনিস ব্রিজের আশেপাশে পাওয়া যায় না। এটি যেন একটি অসম্ভব অপরাধ। এই মামলা হাতে নেন অরিন্দম বসু, একজন অপমানিত ও অবসরপ্রাপ্ত গোয়েন্দা। অরিন্দম একসময় কলকাতা পুলিশের তারকা ছিলেন, কিন্তু একটি ভুল তদন্তের জন্য তার ক্যারিয়ার ধ্বংস হয়। তিনি এখন একাকী জীবনযাপন করেন, পুরনো মামলার ফাইল নিয়ে সময় কাটান। মায়ার অন্তর্ধানের খবর তাকে টানে, কারণ এটি তার কাছে পরিচিত মনে হয়। অরিন্দমের মনে পড়ে, গত 10 বছরে হাওড়া ব্রিজে অন্তত 5টি অনুরূপ নিখোঁজের ঘটনা ঘটেছে, যেগুলো কখনো সমাধান হয়নি। সব শিকারী তরুণী, সবাই রাতে ব্রিজ পার হচ্ছিল, আর কারো কোনো চিহ্ন পাওয়া যায়নি। অরিন্দম পুলিশের অনুমতি ছাড়াই নিজের তদন্ত শুরু করেন। তিনি প্রথমে সিসিটিভি ফুটেজ পুনরায় পরীক্ষা করেন, কিন্তু এবার তিনি লক্ষ্য করেন, মায়া যখন ব্রিজের মাঝখানে পৌঁছান, একটি ক্ষণিকের জন্য ক্যামেরার ফ্রেমে একটি অস্পষ্ট ছায়া দেখা যায়। এটি মানুষের মতো, কিন্তু অস্বাভাবিকভাবে দ্রুত চলে। অরিন্দমের মনে প্রশ্ন জাগে, এটি কি কোনো প্রযুক্তিগত ত্রুটি নাকি কিছু অতিপ্রাকৃত? অরিন্দম ব্রিজের ইতিহাস খুঁজতে শুরু করেন। তিনি আবিষ্কার করেন 1943 সালে যখন হাওড়া ব্রিজ নির্মাণ সম্পন্ন হয়, তখন একটি অদ্ভুত গুজব ছড়িয়েছিল। স্থানীয়রা বলতো, ব্রিজের ভিত মজবুত করতে মানুষের বলি দেওয়া হয়েছিল। এই গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া হলেও অরিন্দম পুরনো সংবাদপত্রে একটি প্রতিবেদন খুঁজে পান। 1940-এর দশকে ব্রিজের কাছে একাধিক তরুণীর নিখোঁজের ঘটনা ঘটেছিল, যারা কখনো ফিরে আসেন। অরিন্দম এবং শ্রেয়া রাতের অন্ধকারে ব্রিজের নিচে তল্লাশি চালান। তারা একটি লুকানো প্রবেশপথ খুঁজে পান, যা নদীর তীরে একটি পুরনো সিঁড়ির মাধ্যমে ভূগর্ভস্থ একটি ঘরে নিয়ে যায়। ঘরটি অন্ধকার, স্যাঁতসেঁতে এবং দেয়ালে অদ্ভুত প্রতীক আঁকা। মাঝখানে একটি পাথরের বেদি, যার উপর রক্তের দাগ। অরিন্দমের মনে হয় এটি কোনো প্রাচীন আচার অনুষ্ঠানের স্থান। তদন্তের মাঝে অরিন্দম লক্ষ্য করেন, তাকে কেউ অনুসরণ করছে। রাতের রাস্তায় অদ্ভুত ছায়া, ফোনে অজানা নম্বর থেকে হুমকি। এক রাতে শ্রেয়ার ফ্ল্যাটে হামলা হয়, কিন্তু তারা অল্পের জন্য বেঁচে যায়। অরিন্দম বুঝতে পারেন, এই অন্তর্ধানের পিছনে কেবল অতীতের গল্প নয়, বর্তমানের কোনো শক্তিশালী চক্র জড়িত। তিনি একজন পুরনো পুলিশ সহকর্মীর সাহায্যে মায়ার ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করেন। এটি ব্রিজের কাছে একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে যায়। সেখানে তারা একটি গোপন সংগঠনের সন্ধান পান, যারা ব্রিজের নিচের চেম্বারটি ব্যবহার করে অবৈধ কার্যকলাপ চালায়। এই সংগঠনের নেতা একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি কলকাতার উচ্চ সমাজে পরিচিত। তারা মায়াকে অপহরণ করেছে, কারণ সে তাদের গোপনীয়তা উদ্ঘাটনের কাছাকাছি চলে এসেছিল। কিন্তু গল্প এখানে শেষ নয়। অরিন্দম যখন মায়াকে উদ্ধার করতে গোডাউনে প্রবেশ করেন, তখন তিনি একটি চাঞ্চল্যকর সত্য আবিষ্কার করেন। মায়া এখনো জীবিত, কিন্তু তার স্মৃতি কেমিক্যাল দিয়ে মুছে দেওয়া হয়েছে। আরও ভয়ানক, সংগঠনটি ব্রিজের নিচের চেম্বারে একটি প্রাচীন আচার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, যা তাদের মতে অসীম ক্ষমতা দেবে। এই আচারের জন্য তাদের তরুণীদের বলি দরকার, আর মায়া ছিল তাদের পরবর্তী শিকার। অরিন্দম এবং শ্রেয়া গোডাউনে একটি মরিয়া অভিযান চালান, কিন্তু সংগঠনের সদস্যরা তাদের চেয়ে এক পা এগিয়ে। একটি নাটকীয় সংঘর্ষে অরিন্দম সংগঠনের নেতার মুখোমুখি হন, যিনি তাকে প্রলোভন দেখান তার অতীতের অপমান মুছে দেওয়ার বিনিময়ে চুপ থাকতে। কিন্তু অরিন্দম তা প্রত্যাখ্যান করেন। একটি রোমাঞ্চকর লড়াইয়ের পর অরিন্দম মায়াকে উদ্ধার করেন, কিন্তু নেতা পালিয়ে যায়, একটি হুমকি রেখে, এটি শেষ নয়। ব্রিজের নিচের চেম্বারটি ধ্বংস করা হয়,
কিন্তু অরিন্দমের মনে প্রশ্ন থেকে যায়, সত্যিই কি এটি কেবল একটি অপরাধী চক্রের কাজ ছিল, নাকি ব্রিজের ইতিহাসে এমন কিছু লুকিয়ে আছে যা এখনো প্রকাশিত হয়নি? হাওড়া ব্রিজের রহস্যময় অন্তর্ধান, একটি গল্প যা কলকাতার হৃদয়ে লুকিয়ে থাকা অন্ধকারকে উন্মোচন করে। এটি শুধু একটি অপরাধের তদন্ত নয়, বরং অতীতের ছায়া, বর্তমানের লোভ এবং মানুষের মনের গভীরতম ভয়ের একটি যাত্রা। অরিন্দম কি কখনো পুরো সত্য উদ্ঘাটন করতে পারবেন, নাকি হাওড়া ব্রিজ তার রহস্য চিরকাল ধরে রাখবে? এই প্রশ্নই গল্পটিকে রোমাঞ্চকর করে তোলে। আপনি যদি এই গল্পের কোনো নির্দিষ্ট অংশ, চরিত্রের বিকাশ বা আরও বিস্তারিত প্লট চান, তাহলে জানান।